ওনার সুতো তো তাদের কাছে পৌঁছতেই পারবে। হেমমধু রাজ্যের প্রধান ফটক মহাজন ভৈরব তার দলবল এবং কাপড়ের বাক্স বোঝায় রথ নিয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। রাজপুত্র অরুণ, যোগমোড়ল এবং সেনাপতি তাকে বিদায় জানাতে এসেছে। ভ্যাবলা এবং ক্যাবলা দূরে দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ, আপনাদের আতিথ্যতা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আপনাদের তাঁত বিদ্যালয়ের কাপড় আমরা খুব সাবধানে পশ্চিমের রাজ্যে নিয়ে যাচ্ছি। বাণিজ্যের এই সম্পর্ক আমাদের চিরকাল। যোগমোড়ল রথ থেকে নেমে নদীর জলের দিকে তাকে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললো। রাজপুত্র অরুণ তার পাশে এসে দাঁড়ালো। দুজনের চোখের ভাষাতেই যেন বিগত দিনগুলো না বলা সব কথা আদান প্রদান হয়ে গেল। জয়া ছুটে গিয়ে চারুলতা এবং জেসমিন ক্যাবলা তার শালপাতার বাঁশিটা বের করে এক মিষ্টি আর মায়াবী সুর ধরল যে পুরো রাজপ্রাসাদ নিস্তব্ধ হয়ে সেই সুর শুনতে লাগলো। বাঁশির সুর। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের বিশাল প্রাঙ্গণ। সকালের প্রথম আলো ফুটতেই চারদিকে একটা সাজ সাজ রব। রাজপ্রাসাদের সামনে তিনটি বড় এবং সুসজ্জিত রথ দাঁড় করানো। রাজপুত্র অরুণ তিনি নিজে দাঁড়িয়ে থেকে রথের জিনিসপত্র তোলা তদারকি করছে। যোগমোড়ল এবং জয়া ধীর পায়ে প্রাঙ্গণে এলো। জয়ার হাতে সেই কাঠের বাক্সটি। যোগু বাবা, জয়া মা, আপনারা সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? আমাদের কিন্তু এখনই রওনা দিতে হবে। সূর্য ওঠার সাথে সাথে রওনা না দিলে মধুপুরে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। আমার তো সব গোছানো শেষ রাজপুত্র, আমি সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি। কিন্তু তুমি ভ্যাবলার ক্যাবলার খোঁজ নিয়েছো? ওদের মিষ্টির হাড়িগুলো রথে তোলা হয়েছে কিনা সেটা একবার ভালো করে দেখে নাও। আমি সব দেখে নিয়েছি জয়ামা। ভ্যাবলা আর ক্যাবলা পেছনের রথটাতে বসেছে। ওদের মিষ্টির হাড়ি আর ক্যাবলার শালপাতার বাঁশি, মীরার বোনার কাঁথা সবকিছু খুব সাবধানে তোলা হয়েছে। পিতা মহারাজ অম্বিকা প্রসাদ রাজ্যের সুরক্ষার সব দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদের খুব ভালো করে বিদায় জানিয়েছেন। মহারাজ অম্বিকা প্রসাদ নিজে না গেলেও তার আশীর্বাদ তো আমাদের সাথেই যাচ্ছে। রাজপুত্র, এই দিনটার জন্যই তো আমরা এত কাল অপেক্ষা করেছিলাম। আর সব অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের আলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে গো। আপনি একদম ঠিক বলেছেন বাবা। আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো আমি চারুকে সাথে নিয়ে লড়েছি। আজ যখন রাজ্যে শান্তি ফিরে এসেছে, তখন আমি শুধু চারুর পাশে গিয়ে বসতে চাই, ওর চোখের দিকে তাকিয়ে বলতে চাই যে আমি তোমার কথা রেখেছি। আপনারা এবার রথে উঠুন, আমরা যাত্রা শুরু করব। যোগমোড়ল এবং জয়া হাসি মুখে প্রথম রথে গিয়ে বসলেন। রাজপুত্র অরুণ নিজেই রথে উঠতেই হেমমধু রাজ্যের বুক চিরে রথগুলো মধুপুর রাজ্যের দিকে ছুটতে শুরু করলো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। সকালবেলা রাজপ্রাসাদের ভেতরের প্রাঙ্গণ আজ ফুলে ফুলে সাজানো হয়েছে। রানী লতা নিজে দাঁড়িয়ে থেকে দাসীদের নির্দেশ দিচ্ছে, এই গাঁদা ফুলগুলো দরজার দুপাশে আরো সুন্দর করে সাজিয়ে দে। আর রান্নাঘরে গিয়ে বলিস আজ দুপুরের আয়োজনে যেন কমতি না থাকে। হেমমধু রাজ্য থেকে আমাদের বিশেষ অতিথিরা আসছে। আমাদের চারু আর জেসমিনের স্বাদ ভক্ষণের অনুষ্ঠান পুরো রাজ্য যেন আনন্দে মেতে ওঠে। মহারাজ মধুরাজা হাসি মুখে সেখানে এলো। তুমি এত ব্যস্ত কেন হচ্ছ লতা? আমি তো সেনাপতি রাজেশকে সব দায়িত্ব দিয়েছি। রাজপ্রাসাদের কোথাও কোনো খুঁত থাকবে না। তুমি বরং এখন চারু আর জেসমিনের কাছে যাও। ওদের আজকের দিনের জন্য প্রস্তুত হতে হবে। আমি তো সব দিকেই নজর রেখেছি মহারাজ। আমার বুকের ভেতরটা যে আজ কত আনন্দে ভরে যাচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এক্ষুনি চারু আর জেসমিনের কাছে যাচ্ছি। চারুলতার কক্ষ। চারুলতা এবং জেসমিন দুজনের মুখে এক পরম শান্তির ছায়া। জেসমিন, তুই আজ এত চুপচাপ কেন রে? তোর কি শরীরটা খারাপ লাগছে? না দিদি, আমার শরীর একদম ঠিক আছে। আমি শুধু ভাবছিলাম আমার জীবনটা কত অদ্ভুত, তাই না? একদিন আমি রাজপ্রাসাদে এসেছিলাম তোমার ক্ষতি করার জন্য, আর আজ এই রাজপ্রাসাদের সবাই আমার নতুন সন্তানের জন্য এত বড় উৎসবের আয়োজন করছে। আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে দিদি। তুই আবার সেই পুরনো কথা তুলছিস? আমি তোকে কতবার বলেছি অতীতকে আঁকড়ে ধরে বসে থাকলে বর্তমানের সুন্দর সময়গুলো নষ্ট হয়ে যায়। তুই তোর ভালোবাসার সততা দিয়ে রাজ্যের সবার মন জয় করে নিয়েছিস, আর আজ তোর আর আমার দুজনেরই সমান আনন্দের দিন। দিদি, তুমি আমাকে যে সম্মান দিয়েছো তা আমি কখনো কোনোদিনও ভুলতে পারবো না। আমি শুনেছি সুরেশপুর গ্রাম থেকে আমার শ্বশুর আর শাশুড়ি আজ আসবে। হ্যাঁ, ওনারা
তো আসবেই। আজ কিছুক্ষণ পরে হেমমধু রাজ্য থেকে রাজপুত্র অরুণ, যোগু বাবা আর জয়ামা এসে পৌঁছবে। আমি তো রাজপুত্র অরুণের সাথে দেখা করার জন্যই পথে বসে আছি। এ কটা দিন ওনাকে না দেখে আমার মনে হচ্ছিল যেন কতটা যুগ পেরিয়ে গেছে। রাজপুত্র নিশ্চয় তোমার সাথে দেখা করার জন্য একইভাবে ছটফট করছে দিদি। মধুপুর রাজ্যের তাঁতিপল্লী। সকালের আলো মাটির ঘরের ভেতরে এসে পড়েছে। রূপমঞ্জুর এবং মধুবালা খুব যত্নে বোনা সেই নরম তোয়ালে আর ছোট্ট একটি কাঁথা তাঁতিমাসির হাতে তুলে দিল। মাসি, আমাদের এই জমানো সুতোর জিনিসগুলো কি তুমি একটু কষ্ট করে রাজপ্রাসাদে পৌঁছে দেবে? আজ চারু মা আর আমাদের জেসমিনের 7 ভক্ষণের দিন। আমরা তো সেখানে যাওয়ার যোগ্য নয়, কিন্তু আমাদের এই আশীর্বাদটুকু যদি তুমি ওদের কাছে পৌঁছে দিতে, তবে আমরা খুব শান্তি পাবো। তোরা এত কষ্ট করে নিজেদের রাতের ঘুম নষ্ট করে এগুলো বানিয়েছিস, আমি নিশ্চয়ই পৌঁছে দেব। তোদের এই হাতের কাজের মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে তা আমি নিজের চোখে দেখছি। কিন্তু তোরা কি চাস না আমি জেসমিনকে বলে দেই যে এগুলো তোরা করেছিস? না মাসি, আমাদের নাম বলার কোনো দরকার নেই। আমাদের নাম শুনলে হয়তো জেসমিন আর চারুলতা ভীষণ কষ্ট পাবে। পুরনো কথা মনে পড়ে তাদের এই আনন্দের দিনটা নষ্ট হয়ে যেতে পারে। তুমি শুধু বলবে গ্রামের সাধারণ তাঁতিরা তাদের নতুন অতিথিদের জন্য এই সামান্য উপহার পাঠিয়েছে। রূপমঞ্জুরি একদম ঠিক বলেছে মাসি। আমরা আমাদের প্রায়শ্চিত্ত শুধু বিধাতাকে দেখাতে চাই। জেসমিনের চোখের সামনে আমাদের অপরাধী মুখটা যেন আর কখনো না পড়ে। তুমি এগুলো নিয়ে যাও মাসি। তোদের এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যি আমাকে অবাক করে দিচ্ছে। তোরা নিশ্চিন্তে থাক, আমি খুব সাবধানে এই উপহার জেসমিন আর চারু মায়ের কাছে পৌঁছে দেব। মধুপুর রাজ্যের সুরেশপুর গ্রাম। পুরনো মোড়ল এবং মোড়লগিন্নি রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাদের বাড়ির সামনে 2টি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। ওগো, কাটি গাওয়া ঘি আর মধুগুলো ভালো করে বেঁধেছ তো? আর আমাদের গ্রামের চাষিদের হাতের বোনা নতুন সুতোর শাড়িগুলো? জেসমিনা চারু মায়ের জন্য আমি এই শাড়িগুলো পছন্দ করে রেখেছিলাম। আমি সব খুব ভালো করে গরুর গাড়িতে তুলে দিয়েছি গিন্নি। গ্রামের মানুষেরাও কতগুলো তাজা শাক সবজি আর ফলমূল দিয়ে গেছে। সবাই জেসমিন মায়ের এই আনন্দের দিনে নিজেদের অবদান রাখতে চাই গো। চারুমার জেসমিন আমাদের যে সম্মান ফিরিয়ে দিয়েছে, এই গ্রামের মানুষ তা কোনোদিনও ভুলবে না। চলো এবার তাড়াতাড়ি রওনা হই। যোগুবাই আর জয়া দিদি নিশ্চয় হেমমধু থেকে এসে পৌঁছবেন। তাদের সাথে দেখা করার জন্য আমার বড্ড ইচ্ছে করছে। পুরনো মোড়ল গরুর গাড়িতে উঠে বসলো। সুরেশপুর গ্রামের মানুষের ভালোবাসার উপহার নিয়ে মধুপুর রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলল। হেমমধু রাজ্য থেকে মধুপুর যাওয়ার পথ। দুপুরের কাছাকাছি সময় রথগুলো একটা বড় নদীর ধারে কিছুক্ষণের জন্য এসে থামলো। ঘোড়াগুলোকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এই বিরতি। যোগু মোড়ল রথ থেকে নেমে নদীর জলের দিকে তাকে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললো। রাজপুত্র অরুণ তার পাশে এসে দাঁড়ালো। বাবা, আপনি নদীর দিকে তাকিয়ে এমন চুপচাপ কি ভাবছেন? রাজপুত্র, আমি ভাবছি আমাদের ফেলে আসা দিনগুলোর কথা। একদিন এই নদীর ধারে দিয়ে আমি আর জয়া চারুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। তখন আমাদের কোনো ঠিকানা ছিল না, চারদিকে শুধু ভয় আর অনিশ্চয়তা ছিল। আমরা সম্মানের সাথে উৎসবের আনন্দে এই পথ দিয়ে ফিরে যাচ্ছি। সময় সবকিছু বদলে দেয় বাবা, তবে এই বদলের পেছনে আসল শক্তি হলো চারুর সাহস আর আপনাদের আশীর্বাদ। ভৈরব মহাজনকে হারানোর পরে আমি বুঝতে পেরেছি এই রাজ্যের মানুষের একতা থাকলে কোনো শক্তি আমাদের টপকাতে পারবে না। তুমি একজন পূর্ণাঙ্গ রাজা হয়ে উঠেছো রাজপুত্র। তোমার কথা শুনলে আমার বুকটা অহংকারে ভরে যায়। চারু যখন তোমাকে আজ দেখবে তখন সে বুঝবে তার ভালোবাসা কতটা সার্থক হয়েছে। ভ্যাবলা এবং ক্যাবলা ছোট্ট একটি হাঁড়িতে করে কিছু মিষ্টি নিয়ে সেখানে এলো। রাজপুত্র মশাই, যোগু কাকা, আপনারা শুধু কথা বলবেন না, এই মিষ্টিটুকু মুখে দিন। আপনারা শুধু শুধু কথা বলবেন, এই মিষ্টিটুকু মুখে দিন। আমি তো ভেবেছি কখন রাজপ্রাসাদে পৌঁছাবো আর কখন আমার বাসিরা সবাইকে বাজিয়ে শোনাবো।
তোদের এই বাঁশি আর মিষ্টির জন্যই তো চারু তোদের এত ভালোবাসে। চল এবার আমাদের রথে উঠতে হবে, মধুপুরে পৌঁছাতে আর বেশি দেরি নেই। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের প্রধান ফটক। বিকেল বেলা হেমমধু রাজ্যের রথগুলো এসে থামলো। সেনাপতি রাজেশ আগে থেকে ফটকের কাছে দাঁড়িয়েছিল। রাজপুত্র অরুণ, আপনাদের স্বাগত। যোগু বাবা, জয়া মা, আপনারা এসেছেন। আপনাদের দেখে রাজ্যের উৎসব যেন পূর্ণতা পেল। রাজেশ, তুমি আর জেসমিন যেভাবে মধুপুর সামলাচ্ছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবকিছু ঠিকঠাক আছে তো? জেসমিন কেমন আছে? জেসমিন খুব ভালো আছে রাজপুত্র মশাই। চারু দিদি আর জেসমিন দুজনেই আপনার জন্য ভেতরে প্রাঙ্গণে অপেক্ষা করছেন। আপনারা আসুন আমার সাথে। ওরে রাজেশ, আমার জেসমিন মায়ের মুখ কানা দেখার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। চল বাবা চল, তাড়াতাড়ি চল। রাজপ্রাসাদের ভেতরের প্রাঙ্গণে চারুলতা এবং জেসমিন পাশাপাশি খুব সুন্দর দুটি আসনে বসে আছে। তাদের পরনে লাল আর বাসন্তী রঙের নতুন শাড়ি। রানী লতা এবং মধুরাজা তাদের পাশেই দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ, যোগুমুরল এবং জয়া প্রাঙ্গণে প্রবেশ করলো। রাজপুত্র অরুণের চোখ সোজা গিয়ে পড়লো চারুলতার উপর। চারুলতাও দূর থেকে অরুণকে দেখে এক স্নিগ্ধ হাসি হাসলো। দুজনের চোখের ভাষাতেই যেন বিগত দিনগুলো না বলা সব কথা আদান প্রদান হয়ে গেল। জয়া ছুটে গিয়ে চারুলতা এবং জেসমিনের কাছে দাঁড়ালো। ওরে আমার চারু মার জেসমিন মা, তোদের দুজনকে আজ একেবারে স্বর্গের পরীর মতো লাগছে। আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে রে মা। মা, তুমি এসেছো? বাবা কোথায়? যোগুমরল ধীর পায়ে এগিয়ে এলো। রাজপুত্র অরুণ ধীর পায়ে চারুলতার সামনে এসে দাঁড়ালো। আমি তো এখানেই আছি চারু মা। তোকে দেখার জন্য তো আমরা এত দূর থেকে ছুটে এসেছি। বিধাতা তোদের দুজনকে চিরকাল এভাবে হাসি খুশিতে রাখুক। চারু, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। আজ আমি কোনো রাজ্যের রাজা হিসেবে আসিনি। আজ আমি শুধু তোমার কাছে ফিরে এসেছি। আমি জানি রাজপুত্র, আপনার চোখে মুখে সেই প্রশান্তি আমি দেখতে পাচ্ছি। আপনি যে চক্রান্তের হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকাল ঋণী থাকবো। ভালোবাসায় কোনো ঋণ থাকে না চারু, থাকে শুধু বিশ্বাস। মধুপুর রাজপ্রাসাদের বড় বারান্দা। সুরেশপুর গ্রাম থেকে পুরনো মোড়ল এবং মোড়লগিন্নি এসে পৌঁছেছে। তারা সরাসরি জেসমিন এবং রাজেশের কাছে গেল। জেসমিন মা, আমরা এসেছি। দেখ, আমরা তোর আর চারু মায়ের জন্য সুরেশপুর গ্রাম থেকে কাঠি গাওয়া ঘি আর মধু নিয়ে এসেছি। মা, আপনারা এসেছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। আপনারা আসুন, চারু দিদির কাছে গিয়ে বসুন। এমন সময় তাঁতিমাসি খুব সন্তর্পণে বারান্দার এক কোণ দিয়ে ভেতরে ঢুকলো। তিনি সোজা জেসমিনের কাছে এসে দাঁড়ালো। জেসমিন, আমি তাঁতিপল্লী থেকে এসেছি। আসুন মাসি, আপনি সাতভক্ষণের অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো হয়েছে। তাঁতিপল্লীর সবাই কেমন আছে? সবাই খুব ভালো আছে মন্ত্রীমা। আসলে আমি একটা কাজ নিয়ে এসেছি। তাঁতিপল্লীর দুজন সাধারণ তাঁতি তাদের নিজেদের জমানো সুতো দিয়ে খুব কষ্ট করে আর ভালোবাসা দিয়ে এই ছোট্ট কাঁথার তোয়ালে বুনেছে। তারা রাজপ্রাসাদে আসতে পারে না, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। তারা বলেছে এই উপহারটুকু যেন আপনি আর যুবরানীমা আপনাদের অনাগত সন্তানের জন্য গ্রহণ করেন। তাঁতিমাসি কাঁথাটা জেসমিনের হাতে দিল। জেসমিন তোয়ালেটা হাতে নিতেই তার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। তোয়ালে বুননার নরম সুতোর কাজ দেখে তার বুঝতে বাকি রইল না এটা কাদের হাতের কাজ। মাসি, এই তোয়ালে আর কাঁথা, এটা কি আমার মানে রূপমঞ্জুরের মধুবালা বুনেছে? তাঁতিমাসি একটু থতমত খেয়ে গেলেন। আসলে ওরা আমাকে নাম বলতে বারণ করেছিল মন্ত্রীমা। ওরা শুধু আপনাদের ভালো চায়। ওরা সারা রাত জেগে নিজেদের কাজ শেষ করার পর এই সুতো দিয়ে আশীর্বাদ বুনেছে। আপনি দয়া করে এটা ফিরিয়ে দেবেন না মা। জেসমিনের চোখ জলে ভরে উঠল। আমি এটা ফেরাবো না মাসি। পৃথিবীর কোনো দামি উপহারই কাঁথার চেয়ে বড় হতে পারে না। একজন অপরাধী যখন তার অনুশোচনা দিয়ে কিছু তৈরি করে তখন তা স্বর্গের জিনিসের চেয়েও পবিত্র হয়ে যায়। আপনি তাদের গিয়ে
স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে চলে গেল। দিদি দেখো, তাঁতি পল্লী থেকে মা রূপমঞ্জুরি এটা পাঠিয়েছে। জেসমিন, আমি তোকে বলেছিলাম না, ভালোবাসার করুণা দিয়ে মানুষের মনের পাথরও গলানো যায়। আজ আমাদের এই উৎসব সত্যিকারের পূর্ণতা পেল রে। সাত ভক্ষণের মূল অনুষ্ঠান শুরু হয়েছে। ভ্যাবলা এবং ক্যাবলা সবার মাঝে গিয়ে দাঁড়ালো। সবাই একটু শান্ত হন। আজ আমাদের সারো দিদি আর জেসমিন মন্ত্রীর এত বড় আনন্দের দিন। আমি আর ক্যাবলা শুধু মিষ্টি খাইয়ে থামবো না। ক্যাবলা, তোর এই জাদুর বাঁশিটা এবার বাজিয়ে শোনা তো। ক্যাবলা তার শালপাতার বাঁশিটা বের করে এক মিষ্টি আর মায়াবী সুর ধরলো যে পুরো রাজপ্রাসাদ নিস্তব্ধ হয়ে সেই সুর শুনতে লাগলো। বাঁশির সুরে যেন নতুন প্রাণের আগমনী বার্তা ধ্বনিত হতে লাগলো। চারুলতা রাজপুত্র অরুণের দিকে তাকালো। রাজপুত্র অরুণ স্মিত হেসে মাথা নেড়ে চারুলতাকে খাওয়ার ইশারা করলো। দুই রাজ্যে কোনো শত্রু নেই, কোনো চক্রান্ত নেই, আছে শুধু এক রাস ভালোবাসা, পরিবারের বাঁধনার আগামী দিনের সুন্দর স্বপ্ন। এই উৎসবের আনন্দের মধ্য দিয়ে পর্বটি এক পরম তৃপ্তিদায়ক পরিণতি লাভ করলো। বন্ধুরা, এরপর কি হবে সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।